উখিয়া ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। বিকেলে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার ও মতবিনিময়। গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ অন্তত ৩০ জনের চোখের আলো ফেরার সম্ভাবনা নেই। কর্মক্ষমতা অনুযায়ী কাজের সুযোগ চান আহতরা। নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ, উদ্ধারের পর হাসপাতালে ভর্তি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান। এবং গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলে বিভক্তি, বিতর্ক সমাধানে গণভোটের পরামর্শ বিশ্লেষকদের। সংবাদ জুড়ে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। উখিয়ায় ক্যাম্প পরিদর্শন করবেন তারা। সফরের বিস্তারিত জানাতে কক্সবাজার বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লা এবং উখিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। প্রথমেই যাচ্ছি হাসিবের কাছে। হাসিব, কক্সবাজারে এখন কি কর্মসূচি চলছে, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, কিছুক্ষণ আগে আমরা কক্সবাজারে ছিলাম বিমানবন্দরে। সেখানে প্রধান উপদেষ্টা এবং অ্যান্টনিও গুতেরেস তারা একসঙ্গে বিমানে নেমে গুতেরেস তিনি রোহিঙ্গা ক্যাম্পে চলে যান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি বিমানবন্দর পরিদর্শন করেন এবং রানওয়ে পরিদর্শন করেন। এরপরে আমরা এখন রয়েছি সার্কিট হাউস কক্সবাজারে। প্রধান উপদেষ্টা সাময়িক বিরতি নিচ্ছেন, কিছুক্ষণ রেস্ট নিয়ে তিনি আবার বেশ কিছু কর্মসূচি আছে তার সেখানে অংশ নেবেন। বিশেষ করে যারা জেলে সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন যারা বাস্তুচ্যুত তাদের জন্য আশ্রয়ন প্রকল্পর ব্যবস্থা আছে বা নির্মাণাধীন প্রকল্প রয়েছে। প্রায় ৫,০০০ পরিবারকে আশ্রয়ন দেওয়ার জন্য বহুতল ভবন নির্মাণ করা হয়েছে, সেগুলো তিনি পরিদর্শন করবেন এবং সেখানকার মানুষজনের সঙ্গে তিনি আলাপ করবেন এবং তারপর তিনি চলে যাবেন বিয়াম স্কুলে। সেখানে স্থানীয় যারা প্রশাসন এবং সাধারণ মানুষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় যারা নেতৃবৃন্দ ছিলেন, এই এলাকায় দায়িত্ব পালন করেছেন, কাজ করেছেন, তাদের সঙ্গে তিনি একটি মত বিনিময়ে অংশ নেবেন এবং এই এলাকার মানুষের কথা শুনবেন, এই এলাকার যে সম্ভাবনার কথা তিনি তুলে ধরবেন এবং এই কক্সবাজার নিয়ে তার পরিকল্পনা সেগুলো তিনি জানাবেন এবং তারপর বিকেল ৫টার দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন, যেখানে অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব সেখানে অবস্থান করছেন এবং সেখানে যারা রোহিঙ্গা সদস্যদের সঙ্গে প্রায় লক্ষাধিক সদস্যের সঙ্গে তিনি ইফতারে অংশ নেবেন গুতেরেস সহ প্রধান উপদেষ্টা। আপনাকে জানিয়ে রাখি তন্ময়, প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে যে কর্মসূচি হয়েছে, যে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে কক্সবাজার রানওয়ে বিমানবন্দরের, এটি ১০,৭০০ ফুট লম্বা বা দৈর্ঘ্যের এই দীর্ঘ রানওয়ে তিনি পরিদর্শন করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে যেন কাজ শেষ করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি এটি একটি পর্যটন হাব হতে পারে, সম্ভাবনাময় এবং একই সঙ্গে বিমানবন্দরের জন্য বিভিন্ন সময় দেখা গেছে হংকং, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় যখন বা দুবাই বর্তমানে যেসব বিমানবন্দর রয়েছে, এই বিমানবন্দরগুলোতে রানওয়েতে সেখানে বিশ্বের বড় বড় বিমানগুলো সেখানে অবতরণ করে, কিন্তু বাংলাদেশের উপর দিয়ে বা বাংলাদেশের পাশ দিয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে যেসব বিমান যায় প্রাচ্য থেকে পাশ্চাত্যে, সেই বিমানগুলো সেখানে অবতরণের সুযোগ পায় না। বাংলাদেশে এই যে কক্সবাজারে যদি এই বিমানবন্দরটি পুরোপুরি চালু হয় এবং যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু এই বিমানবন্দর একটি এভিয়েশন হাব তৈরি হবে এবং বাংলাদেশের জন্য অপার একটি সম্ভাবনাময় একটি খবর বাংলাদেশের জন্য। এটি তিনি পরিদর্শন করেছেন। এই ছিল মোটামুটি এই কক্সবাজার শহরে প্রধান উপদেষ্টার কর্মসূচির সর্বশেষ খবর। তন্ময়।
এ পর্যায়ে আমরা যেতে চাই সহকর্মী বেলায়েতের কাছে। বেলায়েত, জানাবেন যে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব তৈরি মধ্যে কক্সবাজারে পৌঁছেছেন। আপনার কাছে জানতে চাই দুজনের কর্মসূচির বিস্তারিত। তন্ময়, কিছুক্ষণ আগে তো সহকর্মী হাসিবুল্লাহ থেকে শুনেছেন যে প্রধান উপদেষ্টা কক্সবাজার শহরেই অবস্থান করছেন এবং সেখানে তার কিছু কর্মসূচি রয়েছে। আর জাতিসংঘের মহাসচিব কিন্তু অনেক আগেই কক্সবাজার শহর থেকে উখিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা ধারণা করছি 2 থেকে 3 মিনিটের মধ্যে তিনি ঠিক এই জায়গাটিতে চলে আসবেন। এখানে এসে তিনি তার প্রথম কর্মসূচি শুরু করবেন এবং প্রথমেই তিনি এখানে ফেন্সি লার্নিং সেন্টার নামে একটি শিক্ষা কেন্দ্রে তিনি একটি কর্মসূচিতে অংশ নেবেন। এরপরে তিনি এখানকার একটি কালচারাল সেন্টারে যাবেন। তারপরে তার আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতিসংঘের মহাসচিবের আগমনকে ঘিরে এখানে একেবারেই নিশ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা বলা যায় সেটি বলবৎ রয়েছে। সকাল থেকেই নানাভাবে এখানে নিরাপত্তার চাদরে এই কক্সবাজারের উখিয়ার 18 নম্বর ক্যাম্পটি সাজিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং এখানে নানাভাবেই এখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এই জাতিসংঘের মহাসচিবের আজকের এই সফরকে ঘিরে বেশ তাৎপর্যপূর্ণ এই সফরটিকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে যে 13 লাখ জনগোষ্ঠী আছে, সরকারি হিসেবে যদিও বেসরকারি হিসেবে এটি অনেক বেশি, তারাও আসলে মুখিয়ে আছেন যে জাতিসংঘের প্রধান তিনি আসলে তাদের জন্য কি ধরনের বার্তা নিয়ে আসছেন। আমরা আসলে অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি ঠিক এই জায়গাটিতে এসে যুক্ত হবেন। জাতিসংঘের মহাসচিবের এই সফরটিকে মোটা দাগে আমরা যে কয়টি বিষয়ে এখানে আসলে গুরুত্বের সঙ্গে স্থান পাবে, সবচেয়ে বেশি সরকারের পক্ষ থেকে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে যে আসলে যত দ্রুত সম্ভব এই রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের ব্যবস্থা করা, তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া। এই দুতিয়ালিটি করে আসছে অনেক বছর ধরেই বাংলাদেশ। আসলে এই চেষ্টাটিতে বারবারই বাংলাদেশ এই সফল হতে পারেনি। এখন অন্তর্বর্তী সরকার আসলে কতটুকু এই বিষয়টিতে সফল হয় দেখার বিষয়। কারণ আপনি জানেন যে এই যে বিশাল এই জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশ কিন্তু একটা বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে। বাংলাদেশের বিশাল এলাকা জুড়ে তাদের বসবাস, এখানকার স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা ধরনের শঙ্কা রয়েছে। তার পাশাপাশি এখানে রোহিঙ্গা যে জনগোষ্ঠী এখানে তারা বসবাস করছে, তারা আসলে যেই সীমিত একটি জায়গার মধ্যে তারা বসবাস করছে, তাদেরও আসলে জীবনমানের অনেক ধরনের সমস্যা হচ্ছে। বিশেষ করে এখানে রোহিঙ্গা জনগোষ্ঠী আসলে জন্মগত দিক থেকে ক্রমাগতভাবেই কিন্তু এই জনগোষ্ঠীর সংখ্যা এখানে বেড়েই চলছে। তো এই যে জনগোষ্ঠী বেড়ে চলছে, সেই বাড়তি জনগোষ্ঠীকে তাদের অবকাঠামোগত, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, সব মিলিয়ে এটি বাংলাদেশের জন্য একটি বড় সংখ্যক। তাদের নানা ধরনের অ্যাকোমোডেশন সহ নানা ধরনের ব্যবস্থা কিন্তু করতে হচ্ছে। এর পাশাপাশি এখানে একটি বড় বিষয় সেটি হচ্ছে যে এই রোহিঙ্গাদের জাতিসংঘের পক্ষ থেকে যেই সহায়তাগুলো আসে, আপনি জানেন যে আসলে এখন পর্যন্ত যে সহায়তাটি বলবৎ রয়েছে যে শুধুমাত্র তাদের যে বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় প্রতি রোহিঙ্গার মাথাপিছু এখানে $12.5 করে দেওয়া হয় প্রত্যেক মাসে এক একজন রোহিঙ্গাকে। জাতিসংঘ বলছে এটি তারা কমিয়ে $6 নিয়ে আসবে। এখন এই জায়গাটিতে একটি বড় শঙ্কার বিষয় যে আসলে এইটি নিয়ে আসলে তাদের আসলে এমনিতেই তাদের নানা ধরনের পুষ্টিজনিত সমস্যা রয়েছে। যদি তাদের খাবারের এই অর্থটি নিয়ে আসা হয় তাহলে এটি তাদের জন্য একটি বড় সংকটের কারণ হবে। সেই জায়গা থেকে বলা হচ্ছে তাদেরও প্রত্যাশা যে জাতিসংঘ আগের মতোই যাতে তাদের যে খাদ্যের বাজেট, সেই বাজেটটি যেন তারা বলবৎ রাখে, এখানে যাতে কোনো ধরনের কাটছাট না হয়। আরেকটি বড় সংকটের কথা আমরা শুনতে পাচ্ছি নানাভাবেই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু রাখাইন রাজ্যে একটি গৃহযুদ্ধ চলমান রয়েছে, সেখানে চরমভাবে মানবিক বিপর্যয় ঘটছে। সেই মানবিক বিপর্যয়ের কারণে আরও রোহিঙ্গা ছাড়াও রাখাইনের আরও জনগোষ্ঠী সীমান্ত অতিক্রম করতে পারে, এই ধরনের একটি সম্ভাবনা রয়েছে। বা সেখানে খাদ্য সহায়তা পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘ বেশ সমস্যার মুখোমুখি হচ্ছে। সেটি বাংলাদেশের মাধ্যমে কিভাবে করা যায় সেই আলোচনাটি কিন্তু রয়েছে। তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে জাতিসংঘের মহাসচিব এখানে আসবেন, কথা বলবেন, কি বার্তা দিয়ে যাচ্ছেন তিনি বাংলাদেশকে, সেটিও একটি দেখার বিষয়। জাতিসংঘের মহাসচিব এখানে এসে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে তিনি ইফতার করবেন। সেই ইফতারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নেবেন এবং জাতিসংঘের মহাসচিব এখানে যারা রোহিঙ্গাদের যারা তরুণ
জনগোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন, তাদের বিভিন্ন সংস্কৃতি তিনি ঘুরে দেখবেন, তাদের জীবনমান ঘুরে দেখবেন। আমরা অপেক্ষা করছি, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি এই জায়গাটাতে এসে পৌঁছাবেন। তিনি আসার পর আবারও আমি যুক্ত হওয়ার চেষ্টা করব, তার খবরাখবর জানানোর চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো। তন্ময়। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা। এ বিষয়ে বিস্তারিত জানাতে উখিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন এবং একই সঙ্গে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিনের শুরুতেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি। তার এই সফরে মূলত রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ অগ্রাধিকার পাবে বলে জানা গেছে। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। প্রায় 7 বছর পর দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি। সফরের দ্বিতীয় দিনে সকাল 10টায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রোহিঙ্গা সমস্যা সহ বাংলাদেশের নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে সকাল 9টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা শরণার্থী সংকটসহ সহযোগিতার সম্পর্কের বিভিন্ন দিক বৈঠকে উঠে আসে। দুপুর থেকে উখিয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর নানা কার্যক্রমে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব। পরে সন্ধ্যায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইফতারে যোগ দেওয়ার কথা রয়েছে তার। শাহাদাত অভ্র, এখন ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি হামলায় আহত হচ্ছেন 20,000-এর বেশি মানুষ, যাদের মধ্যে 2 চোখের আলো ফেরার সম্ভাবনা নেই অন্তত 30 জনের। চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় পার হওয়ার পরও সঠিক পুনর্বাসন না হয় আহতরা মানসিক রোগে ভুগছেন। তারা বলছেন সমাজের বোঝা হয়ে নয়, যোগ্যতা এবং কর্মক্ষমতা বিবেচনায় চান উপযুক্ত কাজের সুযোগ। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। গুলি করার সাথে সাথে আমার সাথে 4 জনের জন্য 5 জন ছিল, 2 জন জায়গায় স্পট ডেড, আর আমার চোখে, কপালে, হাতে, মাথায় বুলেট লাগছে। গল্পে মেতেছেন জুলাই যোদ্ধারা, কণ্ঠে দুঃসহ স্মৃতি। চোখসহ শরীরের বিভিন্ন স্থানে বয়ে বেড়াচ্ছেন ঘাতকের ছোড়া ছররা গুলি। অরিজিনালি সামনাসামনি গুলি করে একদম বুকের ভিতরে মাইরা জায়গায় স্পট করে দিয়েছে। এক একজনের মনে করেন যে মাথায় 4টা-5টা করে বুক দেওয়া, আবার কারো পায়ে বুলেট, কারো এদিক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। স্বৈরাচার হটানোর এই আন্দোলনের আরেক নায়ক ওমর ফারুক। বগুড়া সরকারি পলিটেকনিকের ইলেকট্রনিক্স বিভাগের 4র্থ সেমিস্টারের ছাত্র। 4 আগস্ট গাজীপুর আনসার একাডেমির 3 নম্বর গেট এলাকায় গুরুতর আহত হন। এ ঘটনায় তার 2 চোখের আলো পুরোপুরি নিভে গেছে। জানালেন সমাজের বোঝা হয়ে থাকতে চান না তিনি। যাদের আপনি হাত পাও চলে না, তারা অবশ্যই কোনো না কোনো কাজে দক্ষ বা কোনো কাজ পারে, বা না পারলে তাকে কোনো কাজ ট্রেনিং দেওয়া হোক, ট্রেনিং অনুযায়ী তার সেই কাজে যদি তাকে চাকরি দেওয়া হয় বা একটা সুযোগ দেওয়া হয় বা সেই কাজে স্থানান্তর। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এসে তিনি পৌঁছেছেন। তিনি এখন ফেন্সি লার্নিং সেন্টার নামে একটি শিক্ষা কেন্দ্রে তিনি প্রবেশ করবেন এবং সেখানে তিনি একটি কর্মসূচিতে অংশ নিয়ে এরপরেই তিনি এখানকার একটি সংস্কৃতি কেন্দ্রে চলে যাবেন। সেই কেন্দ্রের পর তিনি এখানে রোহিঙ্গাদের যে তরুণ জনগোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। এরপরেই তিনি আজকে সন্ধ্যার সময় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে তিনি ইফতারে অংশ নেবেন। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সেখানে এসে অংশ নেবেন। আজকের এই জাতিসংঘের মহাসচিবের সফরকে ঘিরে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সফর, কারণ 7 বছর পর বাংলাদেশের সরকার প্রধানের আমন্ত্রণে তিনি এখানে এসেছেন। বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু, কারণ দীর্ঘদিন ধরে যে রোহিঙ্গা সংকট যে বাংলাদেশের গলার কাটা হয়ে আছে, যেটি আদৌ সমাধান করা যাচ্ছিল না, সেই সংকটটি সমাধান করা যায় কিনা এটি এখন বাংলাদেশের জন্য অনেক বড়। তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে
সঙ্গ কতটা কার্যকর ভূমিকা রাখে এই ঘিরে কিন্তু অনেক পৃথিবীর মানুষ কিন্তু তাকিয়ে আছে এই সফরের দিকে। বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে যে এই সফর হয়তোবা এই যে যেই এখানে যেই সরকারিভাবে বলা হচ্ছে যে 13 লাখ জনগোষ্ঠী, যদিও বেসরকারি হিসেবে এটি অনেক বেশি, এই পুরো এই জনগোষ্ঠীকে তাদের ন্যায্য অধিকার, তাদের ন্যায্য মর্যাদা দিয়ে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা হবে। এখানে আসলে নানাবিধ সমস্যা, নানাবিধ সংকট বাংলাদেশের জন্য, এই বিশাল এই জনগোষ্ঠী বাংলাদেশের এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি হুমকি, পাশাপাশি গোটা দেশেরই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটা বড় ধরনের হুমকি কিন্তু এই রোহিঙ্গা জনগোষ্ঠী। পাশাপাশি তারা যে এখানে অবস্থান করছেন তাদের জীবন মানেরও কিন্তু রয়েছে, যেটি এর আগেও আমি বলছিলাম যে আসলে এই মুহূর্তে যে রাখাইন রাজ্যে যেই গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধের কারণে সেখানেও যে মানবিক বিপর্যয় ঘটেছে, জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে এই অ্যাপ্রোচ করা হচ্ছে যে সেইখানে গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধের কারণে সেখানেও যে মানবিক বিপর্যয় ঘটেছে, জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে এই অ্যাপ্রোচ করা হচ্ছে যে সেইখানে সহায়তা পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে তারা ব্যবহার করতে চায়, বাংলাদেশের সঙ্গে সমঝোতা করেই সেই সহায়তা পাঠাতে চায়। এই ধরনের শঙ্কা রয়েছে জাতিসংঘের পক্ষ থেকে যে রাখাইনে যে চলমান গৃহযুদ্ধ রয়েছে সেখানে এই মানবিক বিপর্যয়ের কারণে শুধু রোহিঙ্গারা না, রোহিঙ্গার বাইরেও, রোহিঙ্গা জনগোষ্ঠীর বাইরেও সেখানকার অন্য জনগোষ্ঠীর সদস্যরাও কিন্তু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে, যেটি বাংলাদেশের জন্য আরেকটি অন্যতম সংকটের কারণ হবে। তবে এই যে এখানকার যেই রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছেন তারা বলছেন তারা জাতিসংঘ মহাসচিবের কাছে তাদের প্রত্যাশা, জাতিসংঘ মহাসচিবের কাছে তাদের প্রত্যাশা হলো যে যতদিন পর্যন্ত ব্যবস্থা করা তাদের সহায়তায় তারা এখানে কোনো মতে তাদের জীবন পার করছেন, জীবনযাপন করছেন। এই জীবনযাপনের ক্ষেত্রে যদি কোনোভাবেই খরচের কাটছাট করে নিয়ে আসা হয়, এটি তাদের জন্য অনেক বড় একটি সংকটের কারণ হবে। তো সেই আবেদনটিও তারা বলবেন। আমরা দেখছি যে সকাল থেকে জাতিসংঘের মহাসচিবের এই আগমনকে ঘিরে, এই সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পের নানাবিধ প্রস্তুতি আমরা দেখেছি বলবেন। আমরা দেখছি যে সকাল থেকে জাতিসংঘের মহাসচিবের এই আগমনকে ঘিরে, এই সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পের নানাবিধ প্রস্তুতি আমরা দেখেছি। বিশেষ করে এখানে যেই সমস্ত তরুণরা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে মত বিনিময়তে অংশ নেবেন, যারা বিশেষ করে আজ থেকে 7-8 বছর আগে তাদের স্বদেশ, তাদের মাতৃভূমি ছেড়ে আরেকটি দেশে এসে তারা অবস্থান নিয়েছেন, আশ্রয় নিয়েছেন, সে সময় হয়তো তারা অনেকে শিশু ছিলেন, অনেকে কিশোর ছিলেন, সেখান থেকে শিশু থেকে কিশোর থেকে তারা এখন তরুণ হয়েছেন। সেই তরুণ জনগোষ্ঠী তাদের অনুভূতির কথা, তাদের যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা, তারা আসলে কিভাবে তাদের জীবন মান পরিচালনা করতে চায়, তাদের আসলে আদৌ তাদের জীবনের লক্ষ্যটা ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকবে, এই নানাবিধ বিষয়গুলো নিয়ে কিন্তু তারা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কথা বলবেন, জাতিসংঘের মহাসচিব তাদের কাছে জানতে চাইবেন। আজকে অ্যান্তনিও গুতেরেসের এই সফরের পর আজকে এটি বাংলাদেশের জন্য একটি অনেক বড় একটি মাইলফলক যে 1 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে তিনি ইফতার করবেন। এটি নানাবিধভাবে বাংলাদেশের জন্য এটি আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসবেন, তিনিও এই শেষের দিকে এসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এখানকার যত কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলোতে অংশ নেবেন এবং আজকে সন্ধ্যায় ইফতারের পর তারা এই কর্মসূচি শেষ করে তারা কক্সবাজার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং আগামীকালকে যৌথ একটি সংবাদ সম্মেলন রয়েছে, সেখানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তার এই যে সফরকে ঘিরে বাংলাদেশের জন্য কি বার্তা রয়েছে, বাংলাদেশের কি প্রাপ্তি রয়েছে, তাদের পক্ষ থেকে বাংলাদেশের জন্য কি ভূমিকা রাখতে পারবে, তারা সব বিষয় নিয়ে হয়তো তিনি খোলামেলা কথা বলবেন। তবে যেই বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিষয়টি প্রত্যাশা করা হচ্ছে যে এই সফরটিকে ঘিরে একটি বড় মাইলফলক অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ, এবং এই যে তিনি নিজের চোখে এসে দীর্ঘ 7 বছর পরে এসে তিনি যে মানবিক বিপর্যয় তিনি দেখতে পাচ্ছেন এখানে, যেই বিপর্যয়টি একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য, একই সঙ্গে বাংলাদেশের জন্য সংকট, তিনি নিজের চোখে যে পরিস্থিতিটি দেখতে পাবেন, এই পরিস্থিতিটি তিনি তার সদর দপ্তরে গিয়ে জাতিসংঘ ফোরামে তিনি তুলে ধরবেন, ইতিবাচকভাবেই তুলে ধরবেন, যেটি বাংলাদেশের জন্য লাভজনক হবে এবং এই রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য লাভজনক হবে। এই বিষয়গুলো নিয়ে তিনি হয়তো কথা বলবেন। বাংলাদেশের সংশ্লিষ্ট যারা রয়েছেন, শরণার্থী বিশ্লেষক যারা রয়েছেন, আন্তর্জাতিক শ্রম বিশ্লেষক যারা রয়েছেন, তারা বলছেন যে আসলে এই যে আজকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সরকারের আমন্ত্রণে এটি আসছে, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত একটি ইতিবাচক একটি দিক। এবং আবার একটু বলে রাখতে চাই যে জাতিসংঘের মহাসচিব সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সেখান থেকে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে একই বিমানে কক্সবাজার এসেছেন। কক্সবাজারে সেখানে প্রধান উপদেষ্টা কক্সবাজার শহরেই এই মুহূর্তে অবস্থান করছেন, আর জাতিসংঘ মহাসচিব আলাদাভাবেই
এখানে এসে তিনি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার সঙ্গে প্রধান উপদেষ্টা এসে যোগ দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি ফেন্সি লার্নিং সেন্টার নামে একটি শিক্ষা কেন্দ্রে তিনি অংশ নিয়েছেন। এখানকার যে কার্যক্রম তিনি ঘুরে দেখবেন। এরপরে এখানকার যে কালচারাল যে কেন্দ্র রয়েছে, এখানকার যে কৃষ্টি কালচার, অর্থাৎ যেই সংস্কৃতির মধ্য দিয়ে এই রোহিঙ্গা জনগোষ্ঠীরা বেড়ে উঠছে, শিশুরা বেড়ে উঠছে, তরুণরা বেড়ে উঠছে, সেটি তিনি পরিদর্শন করবেন। পাশাপাশি এখানকার যারা তরুণ জনগোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলবেন। তাদের সঙ্গে কথা বলার পরেই সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে তারা ইফতারে অংশ নেবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সেই ইফতারে থাকবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপরেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আবার একটু বলে রাখতে চাই যে এই যে 13 লাখ সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে যেটি আরো বেশি, এই বিশাল এই জনগোষ্ঠীকে তাদের দেশে ফিরিয়ে নেওয়া, বাংলাদেশকে এই সংকট থেকে মুক্তি দেওয়া, এই বিষয়ে সহ নানা ধরনের বিষয় আমরা দেখব যে আসলে এইটা নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে যৌথভাবে যে ভূমিকা রাখা হবে সেই বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখতে চাই যে বাংলাদেশে কি হচ্ছে। আমরা একটু এই সফরকে ঘিরে কথা বলতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদারের সঙ্গে। আজকের এই সফরকে ঘিরে আপনারা কি প্রত্যাশা করছেন? এই যে জাতিসংঘের মহাসচিব 7 বছর পর বাংলাদেশে আসলো প্রধান উপদেষ্টার আমন্ত্রণে। ধন্যবাদ। আমরা মনে করি যে আজকে ওনার এই সফরের মধ্য দিয়ে যে রোহিঙ্গা ক্রাইসিসের উপর যে বৈশ্বিক দৃষ্টি, সেটা আবার এখানে ফিরে আসবে। গত 8-10 বছরে অনেকগুলো আন্তর্জাতিক ক্রাইসিস তৈরি হয়েছে আপনার বিভিন্ন দেশে, ইউক্রেনে, আপনার গাজায়, সিরিয়াতে। এইসব ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ক্রাইসিস থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ফোকাসটা একটু সরে গিয়েছিল। আমরা মনে করি যে জাতিসংঘ মহাসচিব এখানে আসায় ইন্টারন্যাশনাল অ্যাটেনশনটা আবার এখানে আসবে এবং রোহিঙ্গাদের যে হ্রাসমান যে খাদ্য সাহায্য, সেটা আবার হয়তো আরো বাড়বে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে তাদের যে খাদ্য বাজেটের কাটছাট করার একটা কথা উঠেছে, সেটি কতটা সমাধানে আসবে বলে মনে করেন? আমরা দেখছি যে জাতিসংঘের পক্ষ থেকে বা আমাদের বিভিন্ন দেশ যারা রোহিঙ্গা এই ক্রাইসিসে সহযোগিতা করছে, তারা কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করছে যে ফান্ড মোবিলাইজ করার। কারণ আপনি জানেন যে এটা একটা বিশাল কর্মযজ্ঞ, প্রতি মাসে $15 মিলিয়ন খরচ হয় রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পেছনে। এবং এই সাহায্যটা যাতে অব্যাহত থাকে, যারা দাতা সংস্থা আছে বা বিভিন্ন দেশ যারা রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য দেয়, তারা যেন এটা অব্যাহত রাখে। সেই জন্য বৈশ্বিক জনমতটাকে এই রোহিঙ্গা ক্রাইসিসের দিকে দৃষ্টিবদ্ধ রাখা, এই চেষ্টাটাই করা হচ্ছে সর্বাত্মকভাবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও করা হচ্ছে এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা যারা এই ক্রাইসিসে কাজ করে তারাও চেষ্টাটা করছে। রাখাইন রাজ্যে এই মুহূর্তে চলমান যে গৃহযুদ্ধ চলছে, সেটার কারণে একটা সম্ভাবনা রয়েছে যে সেখান থেকে অন্যান্য জনগোষ্ঠীরাও, রোহিঙ্গা ছাড়া অন্যান্য জনগোষ্ঠীরাও সীমান্ত অতিক্রম করতে পারে। জাতিসংঘের সঙ্গে এই বিষয়টা কিভাবে ডিল করবে বাংলাদেশ? আমাদের আপাতত ফোকাসটা হচ্ছে বাংলাদেশে যে রোহিঙ্গারা এসেছে তাদেরকে কিভাবে আপনার খাদ্য সহায়তা বা তাদের নিরাপত্তা এটা নিশ্চিত করা যায়। আর রাখাইন রাজ্যে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির দিকে বাংলাদেশ সরকারের সম্পূর্ণ নজর রয়েছে। এই জন্য সীমান্তে বাংলাদেশের যেসব সংস্থা, সীমান্তরক্ষী বাহিনী বা আরো অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী সংস্থা যারা এখানে কার্যক্রম চালাচ্ছে, তারা সবাই সতর্ক আছে যাতে রাখাইনের সমস্যা বাংলাদেশকে কোনোভাবে আক্রান্ত না করে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদারের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে জাতিসংঘের মহাসচিবের এই সফরকে ঘিরে বাংলাদেশ সরকারের কি কি প্রত্যাশা রয়েছে। তিনি সবচেয়ে যে বিষয়টিতে জোর দিয়ে কথা বলেছেন যে আসলে জাতিসংঘ ইস্যুটি আসলে বিশ্ব মানচিত্র থেকে অনেকটা হারিয়ে গেছে, ঝিমিয়ে পড়েছে এই ইস্যুটি। সেই ইস্যুটিকে আবার নতুন করে বিশ্ব মানচিত্রে আবারও আলোচনার জায়গা যেন তৈরি হয়, সেটি মূলত অন্যতম প্রধান লক্ষ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। সেই লক্ষ্যে জাতিসংঘের মহাসচিবের এই সফরটি অত্যন্ত কার্যকর একটি ভূমিকা পালন করবে বলেই তাদের প্রত্যাশা। তো এই ছিল জাতিসংঘ মহাসচিবের সফরকে ঘিরে এখনকার মতো আমার কাছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ খবর। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী বেলায়েত হোসাইনের মাধ্যমে।
নারায়ণগঞ্জে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায় চকলেট কিনে দেওয়ার কথা বলে ব্যবসায়ী ইব্রাহিমের দোকানের ভেতরে শিশুটিকে ধর্ষণ করা হয়। স্থানীয় কয়েকজন 5,000 টাকা ক্ষতিপূরণের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে রাতে ধর্ষণের ঘটনা জানতে পেরে ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে শহীদ এম মনসুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গত 9 মার্চ রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণের বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হয়ে গেলে মঙ্গলবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার রাতে। পরিবারের অভিযোগ, স্কুল শিক্ষিকার বাড়িতে পড়তে গেলে একা পেয়ে শিক্ষিকার ছেলে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নতুন রাজনৈতিক দল এনসিপির দাবি, সংবিধান সংস্কার বাস্তবায়নে গণপরিষদ ও সংসদ নির্বাচন হোক একই সাথে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মত শুধুই সংসদ নির্বাচনে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কের সমাধান হতে পারে গণভোট। আরো জানাবেন সিফাত শাহরিয়ার। গণপরিষদ চাওয়ার যে কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি। গণপরিষদ নির্বাচন হলে আমরা জিতবো আর সংসদ নির্বাচন হলে বিএনপি জিতবে, ব্যাপারটা কি এরকম না। প্রয়োজনীয়তা নিয়ে এখানে তর্ক করার কোনো সুযোগ নেই। এই বিতর্কের সমাধান কি? নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর থেকেই আলোচনার তুঙ্গে গণপরিষদ নির্বাচন, যেটির প্রয়োজনীয়তা নিয়ে শুরু থেকেই দুই মেরুতে অবস্থান বিএনপি ও এনসিপির। এমন বিতর্কের স্থায়ী সমাধানে ইতোমধ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সব সুপারিশ ছক আকারে দেওয়া হয়েছে 34টি রাজনৈতিক দলকে। তবে যেহেতু সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে দ্বিমত বেশি, সেহেতু দেখা যাক সংবিধান সংস্কারে কী প্রস্তাব দিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো স্প্রেডশিট বিশ্লেষণ করলে দেখা যায়, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতির সংযোজন বিয়োজন, 4 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ কিছু অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব আসে, যেখানে রয়েছে 7-এর ক ও খ, 141-এর খ, ঘ ও 150-এর 2 অনুচ্ছেদ। এছাড়া আংশিক পরিবর্তন হবে আরও কিছু অনুচ্ছেদ। যদিও এসব সংস্কারের বেশিরভাগ বিষয়েই একমত দলগুলো, মূল অনৈক্য সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে। জাতীয় নাগরিক পার্টি বলছে, গণপরিষদ ও সংসদ নির্বাচন একসাথে করা সম্ভব, তাতেই কেবল রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন হবে। যেভাবে জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করে, সেভাবেই গণপরিষদ নির্বাচনেও সকল দল একইভাবে অংশগ্রহণ করবেন। গণপরিষদে যারা ইলেক্টেড হয়ে আসবেন তারাই আইনসভায় পরিণত হয়ে যাবেন। তাতে করে আমি স্টেটমেন্ট পাচ্ছি এবং সেই সাথে আমার সংবিধান প্রণয়নের কমিটিও পাচ্ছি। তবে বিএনপি বলছে, গণপরিষদ চাওয়ার কোনো ভিত্তি নেই। সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের প্রয়োজন নেই। দ্বিতীয় স্বাধীনতার বলে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে, মানে বিদ্যমান সংবিধান সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে এবং নতুন করে ফ্রেশ করে সবকিছু লিখতে হবে, বলতে হবে, এইটার মনে হয় কোনো ভিত্তি নেই, এটার কোনো প্রয়োজন নেই। গণপরিষদ গঠন করার কোনো মৌল ভিত্তি নেই এবং এটার কোনো রাজনৈতিক কারণ নেই। বিএনপির সাথে অনেকটা সুর মিলিয়ে জামাত বলছে, অন্তর্বর্তী সরকার চাইলেই সংবিধান সংস্কার করতে পারবে, তার জন্য দরকার নেই গণপরিষদের। 5ই আগস্টেই অলরেডি মানে গণরায় হয়ে গেছে যে 72-এর সংবিধান কার্যকর নেই, সেজন্য গণপরিষদ ইলেকশনের দরকার নেই। এখন জনগণ রায় দিয়ে দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কার করতে পারে। যে আমাদের দল চাচ্ছে যে জাতীয় সংসদের আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয়, তাহলে জাতির জন্য বেশি উপকার হবে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দলগুলোর এসব মতকে রাজনৈতিক অজ্ঞতা হিসেবে দেখছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়াত তুষার।
যারা বলছেন যে এটা নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র, তারা আরেকটু জেনে শুনে কথা বললে ভালো হয়, কারণ এটা নিজেই একটা নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন দুই ধরনের হয়, একটা হলো এই গণপরিষদ নির্বাচন, একটা জাতীয় সংসদ নির্বাচন। এটা এক ধরনের দাম্ভিক অজ্ঞতা মনে হয়েছে আমার কাছে। একটা জিনিস আপনি না জানতে পারেন, প্রথমত আপনাকে জানার চেষ্টা করতে হবে। আপনি এই অজ্ঞতাটা প্রদর্শন না করলেই ভালো হতো তাদের জায়গা থেকে। গণপরিষদ নির্বাচনেও ঝুঁকি দেখছেন কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ। বলছেন গণভোটের মাধ্যমে এই বিতর্কের সমাধান সম্ভব। গণপরিষদ দিয়ে ওটা চলতে পারে, কিন্তু গণপরিষদ মানেই তো হচ্ছে কোনো দলের প্রাধান্য থাকতে পারে বিশেষভাবে, সেই দলটি তার নিজের স্বার্থের জন্যে তার কর্মকর্তারা সেই সংস্কারগুলি ঠিক বাস্তবায়িত করবেন কিনা, এর একটা বিরাট ঝুঁকি থাকছে। মৌলিক জিনিসগুলিতে যদি এক জায়গায় আসতে পারে, তারা একটা এগ্রিমেন্ট করবে, সেই এগ্রিমেন্টটা একদম গণভোটে নিয়ে যাওয়া হবে, যে গণভোট জনগণ এই জিনিসগুলিকে তাদের ম্যান্ডেট দিচ্ছে কিনা। বিতর্ক চলমান থাকলেও সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের লিখিত মতামত এখনো দিতে পারেনি প্রধান দলগুলোর কেউই। সেই ক্ষেত্রে যদি একটা পথ পদ্ধতি, সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। রমজানের মাঝপথে এসে কমতে শুরু করেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। এছাড়াও প্রায় সব ধরনের নিত্যপণ্যের দামই স্থিতিশীল রয়েছে। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। আর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। প্রতিবছর রমজান আসলেই যেন দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামতো নিত্যপণ্যের ব্যবসায়ীরা। ফলে বাজার সামলাতে হাঁসফাঁস অবস্থা হতো ক্রেতাদের। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। রমজানের শুরু থেকেই বেশিরভাগ পণ্যের দামই স্থিতিশীল রয়েছে। এমনকি এবারের রোজার শুরুর দিকে যেসব পণ্যের দাম কিছুটা বেশি ছিল, সেগুলো এখন কমতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায় যে শসা রোজার শুরুতে ছিল কেজিতে ৮০ থেকে ১০০ টাকা, সেই শসা এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা দামে। এছাড়া বেগুনের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এদিকে মান ভেদে লেবুর দাম কমলেও এখনও নাগালের বাইরে, যদিও বাজার ভেদেও কিছু কিছু পণ্যের দাম কম বেশি রয়েছে। অন্যবার রমজান থেকে এবারে রমজানের দ্রব্যমূল্যের দাম অনেকটাই কম, যেটা আমরা কিনতে গেলে মানে সবজি কিনতে গেলে বিশেষ করে হিমশিম খাই, বা এবারে অনেকটাই কম। কিছু কিছু পণ্যের দাম কিছুটা কমেছে, ছোলা, চিনি এগুলোর দাম কিছুটা কমেছে। গতবারে রমজান থেকে এই বছর এই রমজান একটু কম আছে প্রত্যেকটা সবজি, শুধু লেবুর দামটা একটু বেশি। এদিকে স্বস্তির খবর, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। শিগগিরই সরবরাহ একেবারে স্বাভাবিক হওয়ার প্রত্যাশা বিক্রেতাদের। এখন মোটামুটি ঠিক আছে, এখন সব জায়গায় তেল আছে, তবে আর একটু সাপ্লাই দিলে একটু ভালো হতো, মানে আর কোনো সংকটে থাকলাম। এখন বর্তমানে সব জিনিসের দামই কমতি। তেল ছিল না বাজারে, এখন তেল অ্যাভেলেবেল আছে। যে পরিমাণ তেল আছে এখন চাহিদা নেই এত এই পরিমাণ। প্রতিদিনই কোনো না কোনো কোম্পানির তেল আসে, যেমন যে একদিন ফ্রেশেরটা পাইতেছি, একদিন তিনেরটা পাইতেছি। অন্য পণ্যের মতো দাম কমেছে ব্রয়লার ও পাকিস্তানি মুরগিরও। রমজানের শুরুতে ব্রয়লারের মুরগির কেজি ছিল ২০০ থেকে ২১০ টাকা, আর এখন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৯০ টাকায়। আর পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। আগে ছিল আপনার ২০০ টাকা, ২১০ টাকা ছিল ব্রয়লার, আর পাকিস্তানি ছিল আপনার ৩০০ টাকা। এখন আপনার মনে করতেন যে ৬০ টাকা ৮০ টাকা বিক্রি হইতেছে। শুরুর দিকে রোজার আগে যে দাম ছিল তার থেকে তুলনায় সে অনেক কম আছে রমজান মাসে। এদিন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। একই সাথে ঈদ সামনে রেখে যাতে কোনো পণ্যের দাম বাড়াতে না পারে সেদিকেও বিশেষ নজরদারি চলছে। টাউন হল বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্যসহ অনিয়মের কারণে ৪ দোকানকে জরিমানা করা হয়। আমরা কিন্তু বাজারে আছি, বাজার থেকে কিন্তু আমরা চলে যাব না, এবং এইখানে কিন্তু কারসাজির কোনো সুযোগ নাই। তখন কিন্তু এটা বুঝতে হবে যে ঈদের ২-৩ দিন আগে যদি কারসাজির চেষ্টা করে তখন কিন্তু জরিমানার পরিমাণ অনেক বেড়ে যাবে। এদিকে ধীরে ধীরে বাজার সিন্ডিকেট মুক্ত করার আহ্বান জানান ক্রেতারা। সানি মৃধা, এখন, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় জমে উঠেছে নগরীর শপিং মল। পছন্দের পোশাক কিনতে বিভিন্ন বিপণী বিতানে ঘুরছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার খবর জানাতে মিরপুর ১ নম্বরে কান্ট্রি বয় শোরুমে আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, একটু জানাবেন এবারে ঈদ বাজারে কোন ধরনের পোশাক বেশি বিক্রি হচ্ছে, বিক্রেতারা যারা রয়েছেন তারা কি বলছেন, বেচাকেনা কেমন হচ্ছে সবকিছু মিলিয়ে?
মিম, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত যে কক্ষ রয়েছে সেটা থেকে ফুটপাত অবধি সব জায়গায় ক্রেতার যে উপস্থিতি সেটি সময় গড়িয়ে যাবার সঙ্গে সঙ্গে বাড়ছে। আমরা সকাল থেকেই শপিং মলে ঘুরছি, দেখছি যে ক্রেতারা কিন্তু বিশাল ফর্দ হাতে ধীরে ধীরে তাদের পছন্দের যে পণ্য বা পছন্দের যে নতুন পোশাক সেটি কিন্তু কিনে নিতে এরই মধ্যে মার্কেট থেকে এসে মার্কেটে অন্যান্য বিপণী বিতান থেকে কিন্তু এক বিপণী বিতান থেকে আর এক বিপণী বিতানে ঘুরে বেড়াচ্ছেন। মূলত এই যে ঈদ, এই ঈদ একটি উৎসব, এটি একটি প্রাচীন পুরনো ধর্মীয় বন্ধনে সেরা একটি উদযাপন বটে। সেই উদযাপনকে আরও বর্ণিল, আরও রঙিন করতে নতুন পোশাকের জুড়ি নেই এবং একটি ধর্মীয় অনুশাসন থেকেও কিন্তু মানুষ নতুন পোশাক পরিধান করেন এই ঈদকে ঘিরে। তো আজ রমজানের যে 13 রমজান চলছে, ধারণা করা হচ্ছে যে সামনের দিনগুলোতে যে বেচা বিক্রি সেটি আরও বাড়বে। একটু ব্যতিক্রম এবারে রমজান এবং ঈদ উল ফিতর, সেটি হলো যে এই মাসেই মূলত ঈদ রমজান শুরু হয়েছিল এবং এই মাসেই ঈদ উল ফিতর উদযাপন করা হবে। আমরা এখন একটি নগরীর ফুটপাত কেন্দ্রিক যে বেচা কেনা সেখানে রয়েছে, এখানে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টা বলছে যে যদি এই মাসেই মধ্যম এবং নিম্ন আয়ের মানুষের বেতন না হয় সেক্ষেত্রে তাদের বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ নাও হতে পারে। আর ক্রেতাদের সঙ্গে কথা বললাম, ক্রেতারা যে বিষয়টি বলছে যে দাম কিছু কিছু পণ্য পছন্দ হলেও সেগুলোর যে ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখী দাম প্রবণতা তো রয়েছে, সেটি নিয়ে তো ক্রেতা বিক্রেতার একটি মিশ্র প্রতিক্রিয়া থাকে, আমরা সেটি দেখতে পেয়েছি। তো এখন দুপুর হতে চললো, ধারণা করা হচ্ছে যে সন্ধ্যা অবধি এই মার্কেটের যে ভিড় সেটি নিশ্চয়ই আরও বাড়বে। তো সবশেষ একটু এভাবে বলা যায় যে শপিং মল থেকে ফুটপাত সব জায়গায় মূলত নগরবাসীর যে পছন্দের যে পোশাক সেটি ক্রয় করতে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন এবং বিক্রেতারা যে বিষয়টা বলছেন যে আগামী যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে বিক্রয় আরও বাড়বে এবং রাত অবধি এই শপিং মল এবং ফুটপাতগুলো খোলা থাকবে। একটু বাড়তি তথ্য দিয়ে রাখি মিম, সেটি হলো যে এই শপিং মলকে ঘিরে নিরাপত্তা যে ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর, সেই নিরাপত্তা ব্যবস্থা যে বলয় সেটি কিন্তু এখানে আমরা এসে সেই নিরাপত্তা বলয় দেখতে পেয়েছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটিও কিন্তু বেশ সরব রয়েছে। তো এই ছিল আমার কাছে নগরীর ফুটপাত কেন্দ্রিক যে ঈদের যে কেনাকাটা, সেই কেনাকাটার সবশেষ তথ্য। 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির রেশে এখনও দেশে নারী নির্যাতনের মতো অপরাধ ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। গত 15 বছরের বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে তার রেশ এখনো কাটেনি। ওই সমস্ত দুর্বৃত্তরাই নানা জায়গায় নানাভাবে এগুলোকে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তবে ইনশাল্লাহ অতি দ্রুত সমস্ত কিছুর অবসান ঘটাবে, একটি শান্তি, স্বস্তি এবং নিরাপদ আমাদের এই সমাজ নিশ্চিত করার জন্য এবং মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং আমাদের যারা পেশাজীবীরা রয়েছেন, আইনজীবী এবং চিকিৎসকরা, তারা কাঁধে কাঁধ মিলিয়ে বিষয়ে কাজ করবেন এবং কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকের দ্বিতীয় জানাজা ধানমন্ডির ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে। এর আগে রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে নিজ বাসভবন সংলগ্ন আল আকসা মসজিদে সকাল 11টার দিকে প্রথম জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা। দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিক্ষাবিদ। গত 6 মার্চ ঢাকা ক্লাবে ইফতার কেনার জন্য গেলে হঠাৎ পড়ে যান। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি প্রায় 1 সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অনলাইনে টিকিট কাটা নির্বিঘ্ন করতে এবার সকাল 8টা থেকে বিক্রি শুরু করেছে রেলওয়ে পশ্চিমাঞ্চল, আর দুপুর 2টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি কার্যক্রম। জানা গেছে আজ যাত্রীদের দেয়া হচ্ছে 24 মার্চের টিকিট। পর্যায়ক্রমে আগামী 20 মার্চে বিক্রি করা হবে 30 মার্চের টিকিট। এছাড়া
আগামী 17 মার্চ থেকে শুরু হবে রেলওয়ে পূর্বাঞ্চলের এবারের চট্টগ্রাম চাঁদপুর ঢাকা দেওয়ানগঞ্জ রুটে 2 জোড়া স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি। আন্তনগর ট্রেন এবং স্পেশাল ট্রেন মিলে চট্টগ্রাম ডিভিশন থেকে প্রতিদিন অনলাইনে প্রায় 17,000 টিকিট দেওয়া হচ্ছে। আমদানি করা বিদেশি প্রসাধনী নকল হচ্ছে বেশি। এসব প্রসাধনীতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে। বিক্রেতারা বলছেন কপি পণ্যের চাইতে দেশি কোম্পানির প্রসাধনীর গুণগত মান ভালো, ফলে চাহিদা বেড়েই চলেছে। ফেনীর ঈদবাজার ঘুরে জানিয়েছেন সোলাইমান ডালিম। ঈদের কেনাকাটা চলছে গ্রাম থেকে শহরের বিপণী বিতানগুলোতে। নতুন পোশাকের পাশাপাশি নারীরা কিনছেন প্রসাধনীও। দেশীয় মানসম্মত পণ্য ব্যবহারে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। তো বাংলাদেশি পণ্যগুলো কপি হওয়ার সুযোগ থাকে না, তার জন্য বাংলাদেশি পণ্যগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকে। ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আসতেছে না, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপাতত বন্ধ, তো এখন আমাদের দেশীয় প্রোডাক্টগুলো কাস্টমার চাইছে। ফেস পাউডার, সিরাম, শ্যাডো, পারফিউম, হেয়ার জেল, ফেস প্যাক এসবের চাহিদা সারা বছর থাকলেও ঈদবাজারে বিক্রি বাড়ে কয়েক গুণ। খোলা বাজারে নকল বিদেশি পণ্য নয়, দেশীয় ব্র্যান্ডের প্রসাধনী দিয়েই গ্রাহকের আস্থা ধরে রাখতে চান বিক্রেতারা। বাংলাদেশি প্রোডাক্টগুলোর প্রতি বেশি ফোকাস দিচ্ছি, কারণ বাংলাদেশের মানুষ জানুক বাংলাদেশি পণ্যের ভিতরে পিওর একটা উপাদান আছে। ব্যবসায়ী নেতারা বলছেন শুল্ক ফাঁকি দিয়ে প্রসাধনী ঢুকছে দেশের বাজারে, যা প্রতিরোধ করা গেলে দেশীয় প্রসাধনীর বাজার প্রসার বাড়বে। দেশীয় পণ্যের মানে কসমেটিক্সের প্রতি মানুষ মোটামুটি ঝুঁকতেছে। আর এর পাশাপাশি ইন্ডিয়াতে বন্ধ হয়েছে, যে এটা কি পুরাটা বন্ধ হয়েছে এটা কিন্তু বলা যাবে না। কিছু কিছু চোরাপথে কিছু কিন্তু মাল আসতেছে। ফেনীতে প্রতি বছরই ঈদ বাজারে প্রায় 25 কোটি টাকার প্রসাধনী বিক্রি হয়ে থাকে। সোলাইমান ডালিম, এখন ফেনী। এবারে আন্তর্জাতিক। ইউরোপীয় ইউনিয়নের সকল দেশের সব ধরনের অ্যালকোহলিক পণ্যে 200% শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হুইস্কির ওপর ইউরোপের আঞ্চলিক জোটটি 50% শুল্ক আরোপ করায় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। বলেন, অবিলম্বে এই শুল্ক প্রত্যাহার করতে হবে ইইউকে, না হলে ফ্রান্স সহ ইইউভুক্ত সব দেশের ওয়াইন, শ্যাম্পেইন ও অন্যান্য অ্যালকোহলিক পণ্যে 4 গুণ পাল্টা শুল্ক আরোপ করবেন তিনি। একদিন আগেই ইউরোপের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক কার্যকর হয়। এর বদলে মার্কিন হুইস্কির উপর দ্বিগুণ আমদানি শুল্ক আরোপ করে ইইউ, যা প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যেও। মার্কিন পণ্যে আগামী মাসে কার্যকর হতে যাওয়া এই শুল্কের ফলে পণ্য রপ্তানিতে অতিরিক্ত $2,800 কোটি গুনতে হবে যুক্তরাষ্ট্রকে। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।